সো আজকে আমরা যে কবিতাটা পড়তে চলেছি সেই কবিতাটার নাম টু হিজ কয় মিস্ট্রেস, যেটি লিখেছেন যিনি, সেই কবির নাম অ্যান্ড্রু মার্ভেল। ঠিক আছে, তো কবিতা শুরু করার আগে আমরা অ্যান্ড্রু মার্ভেল সম্পর্কে দু একটা কথা বলে নিই অ্যান্ড দেন উইল রিড দ্য পোয়েম। সো অ্যান্ড্রু মার্ভেল, যার জন্ম 1621 সাল এবং মৃত্যু 1678, হি ওয়াজ অ্যান ইংলিশ পোয়েট। অ্যান্ড্রু মার্ভেল ছিল একজন ইংরেজ কবি। ইংরেজ কবি হওয়ার সাথে সাথে স্যাটাইরিস্ট। স্যাটাইরিস্ট কথাটার মানে হচ্ছে ব্যঙ্গ রচয়িতা। এবারে ব্যঙ্গ রচয়িতা কথাটার মানে হচ্ছে যিনি স্যাটায়ার বা ব্যঙ্গাত্মক জিনিস লেখেন। ঠিক আছে, ব্যঙ্গাত্মক সাহিত্য লেখেন মানে কাউকে, কোনো একজন ব্যক্তিকে বা সোসাইটিকে ব্যঙ্গ করে যিনি মানে সাহিত্য রচনা করেন তাকে বলা হয় স্যাটাইরিস্ট। তো অ্যান্ড্রু মার্ভেল একজন কবি, একজন ব্যঙ্গ রচয়িতা অ্যান্ড আ পলিটিশিয়ান। এবং অ্যান্ড্রু মার্ভেল তার সাথে সাথে কি ছিল না, একজন রাজনীতিবিদ ছিল। known for his significant contributions to the metaphysical poetry। এবং অ্যান্ড্রু মার্ভেল বিখ্যাত কি জন্য? অ্যান্ড্রু মার্ভেল বিখ্যাত তার অবদানের জন্য ইন মেটাফিজিক্যাল পোয়েট্রি। মেটাফিজিক্যাল পোয়েট্রি হচ্ছে এক বিশেষ ধরনের কবিতা, যেই কবিতার শুরু হয় জন ডান বলে একজন কবি থেকে। আই গেস ওদেরকে আমি বলেওছি। এবং পরবর্তীকালে জন ডানকে ফলো করে আরো কিছু কবি আছে যারা এক বিশেষ ধরনের কবিতা লেখে, যেই কবিতাকে মেটাফিজিক্যাল কবিতা বলা হয়। এবং এই যে মেটাফিজিক্যাল কবিতা, এই মেটাফিজিক্যাল কবিতার কিছু বৈশিষ্ট্য হচ্ছে যে অ্যাব্রাপ্ট ওপেনিং, মানে হঠাৎ করে কবিতা শুরু হয়ে যাওয়া। কলোকুয়াল ডিকশন, মানে কথ্য একেবারে যে ভাষা, মানে মানুষ কথা বলে যেই ভাষাতে, সেই ভাষাতেই কবিতা লেখা থাকবে। আর আরেকটা হচ্ছে কমপ্লেক্স মেটাফর বা কনসিট বলা হয়। এর মানে এমন তুলনা থাকবে যেই তুলনাটা খুব মাথা না খাটালে তুই বুঝতে পারবি না। যেমন জন ডান দুজন লাভারকে কম্পেয়ার করছে কম্পাসের দুটো পায়ের সাথে। এবারে লাভারের সাথে কম্পাসের দুটো পায়ের কি সম্পর্ক, কেনই বা এই দুটো জিনিসকে তুলনা করা হচ্ছে, এইটা বোঝার জন্য তোকে অনেক ভাবতে হবে। এবং মেটাফিজিক্যাল কবিতা খুবই উইটি, খুব ইন্টালেকচুয়াল হয়, অর্থাৎ অনেক তোকে ব্রেন দিয়ে, মানে তোকে মাথা দিয়ে অনেক কিছু ভাবতে হবে, তবে গিয়ে তুই তার মানেটা বুঝতে পারবি। তো এই ধরনের যে কবিতা, এই কবিতা যিনি শুরু করেছিলেন তার নাম জন ডান। পরবর্তীকালে অ্যান্ড্রু মার্ভেলও কিন্তু জন ডানের পথে হেঁটে মেটাফিজিক্যাল পোয়েট্রি লেখেন। এবারে অ্যান্ড্রু মার্ভেলের সাথে আমার একটা ছোট্ট বিষয় মিল আছে, সেটা হচ্ছে অ্যান্ড্রু মার্ভেলের জন্ম 31 মার্চ আর আমার জন্ম 31 মার্চ। ওই জন্য আমি কোনোদিন অ্যান্ড্রু মার্ভেলের বার্থ ডেটটা ভুলি না। বাই দ্য ওয়ে, 1621 সালে 31 মার্চ তিনি জন্মাচ্ছেন ইন উইনস্টেড, আ স্মল ভিলেজ ইন ইয়র্কশায়ার। ইয়র্কশায়ার বলে একটা জায়গা আছে ইংল্যান্ডে, সেখানে উইনস্টেড নামের একটা গ্রামে অ্যান্ড্রু মার্ভেলের জন্ম 31 মার্চ। হি অ্যাটেন্ডেড ট্রিনিটি কলেজ, কেমব্রিজ। পরবর্তীকালে কেমব্রিজের ট্রিনিটি কলেজে পড়াশোনা করেন। লিটারারি ক্যারিয়ারের দিক থেকে বলতে গেলে আমি যেমন বলেছিলাম যে মার্ভেল ইজ অফেন অ্যাসোসিয়েটেড উইথ দ্য মেটাফিজিক্যাল পোয়েটস, অ্যান্ড্রু মার্ভেলকে মেটাফিজিক্যাল পোয়েটদের মধ্যে একজন ধরা হয়। আ গ্রুপ অফ পোয়েটস দ্যাট ইনক্লুড জন ডান, জর্জ হার্বার্ট। এবার এই মেটাফিজিক্যাল পোয়েট যারা ছিল তার মধ্যে বিখ্যাত মেটাফিজিক্যাল পোয়েট একজন জন ডান। জর্জ হার্বার্ট বলে একজন কবি আছেন, তাকে মেটাফিজিক্যাল পোয়েট বলা হয়। তেমন ভাবেই অ্যান্ড্রু মার্ভেল একজন মেটাফিজিক্যাল পোয়েট। এবারে অ্যান্ড্রু মার্ভেলের লেখা বিশেষ কিছু লিটারারি ওয়ার্কস যেগুলো খুব ইম্পর্টেন্ট বা তোর জানা উচিত। নাম্বার 1, টু হিজ কয় মিস্ট্রেস, যেটা আজকে আমরা পড়বো। নাম্বার 2, দ্য গার্ডেন বলে একটা কবিতা আছে, যেই কবিতার অ্যান্ড্রু মার্ভেলের দারুণ পড়ার মতো। আর আপন অ্যাপলটন হাউস বলে আর একটা কবিতা আছে, যেটাও ইউ ক্যান রিড। নাও আজকে আমাদের যে কবিতা, সেই কবিতার নাম টু হিজ কয় মিস্ট্রেস। আচ্ছা, টু হিজ কয় মিস্ট্রেস কথাটার মানে কি? দেখ, মিস্ট্রেস মানে হচ্ছে প্রেমিকা, আর কয় মানে হচ্ছে লজ্জাবতী, মানে যে লজ্জা পায়। তো কবিতাটার নাম হচ্ছে তার লজ্জাবতী প্রেমিকাকে। অর্থাৎ কোনো একজন লাভার কিছু কথা বলছে তার প্রেমিকাকে, যে নাকি খুব লজ্জা পায়। এবারে এই যে কবিতাটা, এই কবিতাটার বিষয়বস্তুটা কি? এই কবিতাটার বিষয়বস্তুটা খুব সোজা, এই কবিতার থিমটা খুব সোজা।
থিমটা হচ্ছে এমন যে যদি আমাদের কাছে অনেক সময় থাকতো তাহলে আমরা কথা বলে একে অপরের প্রশংসা করে লজ্জা পেয়ে অনেক সময় অতিবাহিত করতাম যদি আমাদের কাছে অনেক সময় থাকতো। কিন্তু এই পৃথিবীতে আমরা অনেক সময় নিয়ে তো আসিনি, আমরা অল্প সময় নিয়ে এসেছি। তাই আমাদের কি করা উচিত? এখনই নিজের জীবনটাকে এনজয় করা উচিত। যদি আমাদের কাছে অনেক সময় থাকতো তাহলে আমরা অনেক সময় অতিবাহিত করতাম লজ্জা পেয়ে একে অপরের প্রশংসা করে। কিন্তু যেহেতু আমাদের কাছে অনেক সময় নেই, সেই জন্য আমাদেরকে এখনই আমাদের জীবনটা উপভোগ করা উচিত। এবারে এই কবিতাটার যে এই বিষয়বস্তুটাকে আমরা ল্যাটিনে বলে থাকি কার্পেডিয়াম। বলা হয় গ্যাদার ইয়ে লাভ বার্ডস ওয়াইল ইয়ে মে। কথাটার মানে হচ্ছে এনজয় ইয়োর লাইফ ওয়াইল ইউ আর ইয়াং। যখন তুমি যুবক বা যুবতী আছো, এই যে বয়সটা, এই বয়সে আমরা আমাদের জীবনটাকে উপভোগ করতে পারি। তো এই বয়সে আমাদের জীবনটাকে আমাদের উপভোগ করে নেওয়া উচিত, কারণ যখন বয়স হয়ে যাবে তখন আর আমরা এই জীবনটাকে আর উপভোগ করতে পারবো না। তো কবিতার যে বিষয়বস্তু বা কবিতার থিম জিজ্ঞেস করলে আমরা বলতে পারি যে দ্য থিম অফ দ্য পোয়েম ইজ কার্পেডিয়াম। ঠিক আছে, বাট দ্য পোয়েম ইজ বেসড অন কার্পেডিয়াম থিম। কার্পেডিয়াম থিম মানে হচ্ছে এনজয় ইয়োর লাইফ ওয়াইল ইউ আর ইয়াং। আচ্ছা, তোরা কখনো যুক্তি পড়েছিস? লাইক তোর দর্শন ছিল? দর্শন ছিল না? যদি তোর দর্শন থাকতো তাহলে তুই যুক্তি পড়তি। যুক্তি হলো কতগুলি বচনের সমষ্টি যেখানে একটি বচনের সত্যতা অপর একটি বা একাধিক আশ্রয় বাক্য থেকে নিঃসৃত হয়। কথাটা সোজা কথার মানে হলো, ধর আমি বললাম যে সকল মানুষ হয় মরণশীল জীব, রাম হয় মানুষ, সুতরাং রাম হয় মরণশীল জীব। এবারে এইটাকে বলা হয় যুক্তি। এবারে যুক্তির মধ্যেই এক বিশেষ ধরনের যুক্তি আছে যেটাকে বলা হয় প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি। প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তি ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এমন যে প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তিতে তিনটে বচন থাকে, যেই বচনের প্রথম বচনটা যদি তবে দিয়ে শুরু হয়। যেমন যদি মেঘ ডাকে তবে বৃষ্টি হয়, মেঘ ডেকেছে সুতরাং বৃষ্টি হবে। তো এইখানে এই যে কবিতাটা, এই কবিতাটা ওই প্রাকল্পিক নিরপেক্ষ যুক্তির থিমে করা। অর্থাৎ যদি সময় থাকতো তবে প্রশংসা করে সময় অতিবাহিত করতাম, সময় নেই সুতরাং জীবনটাকে এনজয় করি। তো এই কবিতাটা সেই দর্শনের একটা যুক্তির আকারে, এবং কবিতাটার থিম যেমন আমি বললাম কার্পেডিয়াম থিমের উপর। এবারে কবিতা শুরু করি। কবিতা শুরু করার আগে আমি বলি যে এই কবিতায় একটি প্রেমিক তার প্রেমিকাকে পারসুয়েট করছে, বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? না, আমাদের কাছে তো খুব বেশি সময় নেই, সো লেট আস ইনভলভ ইন ইন্টিমেসি। ফিজিক্যাল ইন্টিমেসি। ফিজিক্যাল ইন্টিমেসি মানে বুঝিস? লাইক দৈহিক ভালোবাসা। চলো আমরা দৈহিক ভালোবাসা উপভোগ করি। এবারে আমাদের বাংলা কালচারেও এটা আছে যে বাংলা কালচারেও মেয়েরা একটু লজ্জাবতী হয় যে এখন নয়, পরে। ঠিক আছে, এন্ড প্রেমিক কি করে? প্রেমিক তাকে বারবার পারসুয়েট করার চেষ্টা করে যে না, পরে নয়, পরে যদি না বেঁচে থাকি তখন কি হবে, তার থেকে চলো এখন আমরা এনজয় করি। তো এই যে মানে এখনকার জেনারেশনের সাথে কিন্তু এই কবিতাটা দারুণ ভাবে যায়। ঠিক আছে, দেখো কবিতা কিভাবে শুরু হচ্ছে। বলছে, হ্যাড উই বাট ওয়ার্ল্ড এনাফ অ্যান্ড টাইম। কথাটার মানে হচ্ছে আমাদের কাছে যদি অনেক জায়গা থাকতো, আমাদের কাছে যদি অনেক সময় থাকতো, দিস কয়েনেস লেডি ওয়ার নো ক্রাইম। তাহলে প্রিয়তমা তোমার এই কুণ্ঠা কোনো অপরাধ হতো না। আমাদের কাছে যদি অনেক সময় থাকতো, আমাদের কাছে যদি অনেক জায়গা থাকতো, আজকে আমাদের আয়ু 70 বছর, 80 বছর, আমরা তো এখন আর 100 বছরও বাঁচি না, কিন্তু আমাদের আয়ু যদি হতো এখন 1,00,000 বছর, তাহলে হয়তো তোমার এই লজ্জাটা কোনো ক্রাইম হতো না। তাহলে তুমি লজ্জা পেতে মানতাম যে ঠিক আছে, অসুবিধা নেই, অনেক টাইম আছে। We would sit down
and think which way to walk and pass our long love's day. আমরা বসে বসে ভাবতাম কোন পথে চলতে হবে এবং আমাদের দীর্ঘ প্রেমের দিন কাটাতে হবে। অর্থাৎ যদি অনেক সময় থাকতো আমাদের কাছে, যেটা নেই, যদি অনেক সময় থাকতো আমরা দুজন মিলে বসতাম, বসে ভাবতাম আমরা এখন কোন দিকে হাঁটবো, আমাদের ভালোবাসার বড় বড় দিনগুলোকে কিভাবে অতিবাহিত করতো, আমরা বসে বসে ভাবতাম। Thou by the Indian Ganges side shouldest rubies find. তুমি ভারতবর্ষে চলে যেতে, ভারতবর্ষে গঙ্গা নদীর পাশে তুমি রুবি খুঁজতে, পান্না খুঁজে বেড়াতে। I by the tide of Humber would complain. আর আমি থাকতাম হাম্বার নদী, যেটা ইংল্যান্ডে রয়েছে, হাম্বার নদীর তীরে, সেখানে বসে বসে আমি অভিযোগ করতাম আমার প্রেমিকা আমার থেকে কত দূরে। যদি অনেক সময় থাকতো তাহলে বসে বসে ভাবতাম যে ভালোবাসার এই লম্বা দিনগুলো কিভাবে কাটাই। তুমি চলে যেতে আমার থেকে অনেক দূরে, সেই ভারতে, ভারতে গিয়ে গঙ্গা নদীর পারে তুমি রুবি খুঁজতে, আর আমি তোমার অপেক্ষায় বসে বসে অভিযোগ করতাম কোথায়, না ইংল্যান্ডের হাম্বার নদীর পারে। তুমি থাকতে ভারতের গঙ্গা নদীর পারে, আমি থাকতাম ইংল্যান্ডের হাম্বার নদীর পারে। যদি অনেক সময় আর জায়গা থাকতো, I would love you 10,000 years before the flood. তাহলে তো আমি তোমাকে মহাপ্লাবনের 10,000 বছর, আচ্ছা, I would love you 10 years before the flood. তাহলে তো আমি তোমাকে মহাপ্লাবনের 10 বছর আগে থেকে ভালোবাসতাম। যদি আমাদের কাছে সময় থাকতো তাহলে আমি তোমায় মহাপ্লাবনের 10 বছর আগে থেকে তোমায় ভালোবাসতাম। আচ্ছা, মহাপ্লাবন ব্যাপারটা কি? এখানে যে ফ্লাড মেনশন করা আছে, দেখ বাইবেলে একটা ফ্লাডের কথা বা একটা বন্যার কথা বলা আছে। অনেক বছর আগে একবার এই পৃথিবীটা খুব দূষিত হয়ে গেছিল। দূষিত হয়ে গেছিল মানে এই পৃথিবীতে পাপীদের সংখ্যা বেড়ে গিয়েছিল। তো সেই সময় এই পৃথিবীতে এক বিশাল বড় বন্যা আসে এবং সেই বন্যায় সমস্ত পাপীদেরকে ধুয়ে নিয়ে চলে যায়। তো সেই বন্যা, সেই মহাপ্লাবন অনেক আগে এসছিল। বলছে আমার কাছে বা আমাদের কাছে যদি সময় থাকতো তাহলে ওই মহাপ্লাবনেরও 10 বছর আগে থেকে আমি তোমায় ভালোবাসতাম। এবং তোমায় আমি কতদিন ভালোবাসতাম? And you should, if you please, refuse till the conversion of Jews. এবং তুমি আমায় ততদিন প্রত্যাখ্যান করতে যতদিন না পর্যন্ত এই পৃথিবীর সমস্ত ইহুদিরা ধর্মান্তরিত হয়। আচ্ছা, ইহুদিদের ধর্মান্তর ব্যাপারটা কি? এইটা একটা বিবলিক্যাল এলিউশন। বলা হয় যে জিউ মানে হচ্ছে ইহুদি, ইহুদি একটা জাতি। বলছে পৃথিবীর সমস্ত জিউ অর্থাৎ পৃথিবীর সমস্ত ইহুদি যেদিনকে অন্য ধর্মে ধর্মান্তরিত হবে সেই দিনটা হবে এই পৃথিবীর শেষ দিন। সেই দিনটা হবে এই পৃথিবীতে আর তারপরে কোনো দিন আসবে না। এই পৃথিবীর শেষ দিন হচ্ছে সেই দিনটা যেই দিনটায় এই ইহুদিরা অন্য ধর্মে ধর্মান্তরিত হয়ে যাবে, সমস্ত ইহুদিরা। এটাকে বলা হয় জাজমেন্ট ডে। তাহলে দেখ, আমাদের কাছে যদি সময় থাকতো আমি তোমায় কবে থেকে ভালোবাসতাম? সেই মহাপ্লাবন যখন এসেছিল তারও 10 বছর আগে থেকে। এবং তুমি আমার ভালোবাসার প্রত্যাখ্যান করতে, আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করতে না কতদিন অবধি? না এই পৃথিবীর শেষ দিন অবধি। এতটা সময় ধরে আমাদের ভালোবাসা চলতো, যদি আমাদের কাছে অনেক সময় আর অনেক স্থান বা জায়গা থাকতো। My vegetable love should grow vaster than empires and more slow. আমার ভেজিটেবল লাভ। আচ্ছা, ভেজিটেবল লাভ কথার মানে কি? দেখ, আমরা মজা করে বলে থাকি যে কারো ভালোবাসাকে যদি ভেজিটেবল বলে থাকি, যে ওর ভালোবাসা তো ভেজিটেবল লাভ। ভেজিটেবল লাভ মানে হচ্ছে যেই ভালোবাসায় কোনো ফিজিক্যাল ইন্টিমেসি নেই, দূরে দূরেই ভালোবাসা। ঠিক আছে, মানে নামেই প্রেমিক প্রেমিকা, আসলে ভাই বোনের মতো সম্পর্ক। ঠিক আছে, যে ভালোবাসা শুধুমাত্র সম্পর্কেই আছে, দৈহিক চাহিদা একে অপরের কেউ পূরণ করছে না। তো আ লাভ উইদাউট সেক্স
or without physical intimacy is called vegetable love. বলছে আমার এই ভেজিটেবল লাভ বাড়তো, আমার এই ভেজিটেবল যে ভালোবাসা, এই সেক্সহীন যে ভালোবাসা, এই ভালোবাসা বাড়তে থাকতো, সাম্রাজ্যের চেয়েও বৃহত্তর এবং ধীর গতিতে আমার ভালোবাসা বাড়তো। And 100 years should go to praise thine eyes. এবং যদি আমাদের কাছে অনেক সময় থাকতো তাহলে আমি 100 বছর ধরে শুধুমাত্র তোমার চোখের প্রশংসা করতাম। আচ্ছা, এটা কোথাও না কোথাও প্রেমিকাকে একটু মক করা হচ্ছে, ঠিক আছে? যদি অনেক সময় থাকতো আমি 100 বছর ধরে তোমার চোখের প্রশংসা করতাম। And on thy forehead gaze 200 to adore each breast. যদি অনেক সময় থাকতো 100 বছর ধরে তোমার চোখের প্রশংসা করতাম, তোমার কপালের দিকে তাকিয়ে থাকতাম আমি 100 বছর ধরে, এবং 200 বছর ধরে তোমার স্তনের প্রশংসা করতাম, তোমার ব্রেস্টের প্রশংসা করতাম আমি 200 বছর ধরে। বাট 30,000 টু দ্য রেস্ট। এবং তাহলে কপাল চোখ হয়ে গেল 100 বছর, দুটো স্তনের জন্য 200 বছর, আর বাকি যে বডি পার্ট রয়েছে এগুলোর জন্য আমি কত বছর অতিবাহিত করতাম? 30,000 টু দ্য রেস্ট, 30,000 বছর ধরে বাকি অংশগুলোর প্রশংসা করতাম। যদি সময় থাকতো চোখের প্রশংসা, কপালের প্রশংসা 100 বছর ধরে করতাম, দুটো স্তনের প্রশংসা 200 বছর ধরে করতাম, এবং বাকি যে বডি পার্টস সেগুলোর প্রশংসা আমি 30,000 বছর ধরে করতাম, যদি অনেক সময় থাকতো। An age at least to every part. তোমার শরীরের প্রতিটা অংশের জন্য আমি একটা করে যুগ প্রশংসা করতাম, অর্থাৎ এক একটা করে যুগ ধরে তোমার শরীরের এক একটি অংশের প্রশংসা করতাম। And the last age should show your heart. এবং অবশেষে একদম শেষ যুগে এসে তোমার হৃদয়ের প্রশংসা করতাম। তাহলে আগে শরীরের সমস্ত পার্ট আসছে আর শেষে আসছে হৃদয়। লাভারের ইন্টেনশন বুঝতে পেরেছো? লাভারের কাছে হার্টের দাম নেই। হি ওয়ান্টস অনলি সেক্স, হি ওয়ান্টস অনলি ফিজিক্যাল লাভ, as far as we can see. For lady, you deserve this state. বলছে কারণ প্রিয়তমা তুমি এই অবস্থার যোগ্য, যে আমি এত সময় ধরে, এত কি বলবো, শয় শয় বছর, হাজার হাজার বছর ধরে তোমার যে শরীরের প্রতিটা অঙ্গের প্রশংসা করতাম, প্রতিটা যুগ, এক একটা যুগ নিতাম তোমার এক একটা অঙ্গের প্রশংসা করাতে, তুমি এইটার যোগ্য। আমি জানি, আমি মানছি যে তুমি এত ভালো, মানে এত বড় ভালোবাসার যোগ্য, আমি মানি। Nor would I love at lower rate. এবং আমিও এর থেকে কম ভালোবাসা তোমায় দিতে চাই না, আমিও তোমাকে এতটাই ভালোবাসা দিতে চাই, কিন্তু একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? সময় নেই তো এত। যদি সময় থাকতো তাহলে তোমাকে এরকম ভাবেই ভালোবাসতাম, কিন্তু but at my back I always hear time's winged chariot hurrying near. কিন্তু আমার পেছনে আমি সব সময় শুনি সময়ের পাখির মতো রথ দ্রুত ধেয়ে আসছে। এবারে আমাদের যে লাভার, সেই প্রেমিকাকে বলছে যে অনেক সময় থাকলে এইভাবেই ভালোবাসতাম, এর থেকে কম ভালোবাসা তোমায় দিতাম না, কিন্তু আমি না, আমাদের পেছনে সময় যেন এক রথে করে আমাদেরকে তাড়া করছে, সময়ের সেই রথের আওয়াজ আমি শুনতে পাচ্ছি। আর ইমাজিন কর যে সময় ইজ লাইক আ যমদূত, যে আমাদেরকে তাড়া করছে, এবং যেদিনকে আমাদেরকে ধরবে সেদিন ব্যাস আমরাও পটল তুলে নেব, চলে যাব ওপারে। তাহলে আমাদেরকে আঘাত করার জন্য আমাদের পিছনে দৌড়াচ্ছে কে? সময়, ঠিক আছে? এ প্রতিদিন একটু একটু করে আঘাত করছে, তাই জন্য আমরা প্রতিদিন একটু একটু করে বুড়ো হচ্ছি। একদিন ফাইনাল আঘাত করবে, ব্যাস পগার পার। তাই লাভার প্রেমিক, মানে লাভার তার বিলাভডকে বলছে, প্রেমিক তার প্রেমিকাকে বলছে যে বাট অ্যাট মাই ব্যাক আই অলওয়েজ হিয়ার টাইমস উইংড চ্যারিয়ট হারিং নিয়ার। কিন্তু আমার পেছনে আমি সর্বদা শুনি সময়ের পাখির মতো রথ দ্রুত ধেয়ে আসছে।
and yonder all before us lie desert of vast eternity. আচ্ছা, এই যে সময়, সময় আমাদের পেছনে তার রথ নিয়ে ধেয়ে আসছে, আমরা তো সময়ের থেকে পালাতেও পারবো না। আমাদের সামনে যে এক বিশালাকার মরুভূমি, সেই মরুভূমির শেষ কোথায় আমরা জানি না। আমাদেরকে সময় আঘাত করলেই মৃত্যু, মৃত্যুর পর তুমি কোথায়, আমি কোথায়, আমরা কে কোথায়, আমরা কেউ জানবো না। তাই মরে যাওয়ার আগে আমাদের কি করা উচিত? লাইফটাকে এনজয় করা উচিত। Thy beauty shall no more be found, nor in thy marble vault shall sound my echoing song. বলছে দেখো, মরে যাওয়ার পরে তো আর ঠিক ঠিকানা থাকবে না। তুমি কোথায় থাকবে, আমি কোথায় থাকবো, আমরা দুজনেই জানি না। মৃত্যুর পরে আমাদের সাথে কি হবে আমরা কি কেউ জানি? জানি না। Thy beauty shall no more be found. তোমার সৌন্দর্য খুঁজে পাওয়া আর যাবে না। এখন তোমার যে সৌন্দর্য রয়েছে, মৃত্যুর পরে কিন্তু সেই সৌন্দর্য আর খুঁজে পাওয়া যাবে না। Nor in thy marble vault. মৃত্যুর পর তুমি কোথায় চলে যাবে? মার্বেল পাথরের তৈরি ওই কবরের ভেতরে। খ্রিস্টানদের কি করা হয়? মৃত্যুর পর কি করা হয়? ওদেরকে কবরে দিয়ে দেওয়া হয়। বলছে ওই মার্বেল পাথরের তৈরি যে কবর, সেই কবরের ভেতরে তো তুমি চলে যাবে। ওখানে আমার যে ভালোবাসার গান, সেই গান কিন্তু তুমি আর শুনতে পাবে না। মৃত্যুর পর যখন প্রেমিকাকে আর কি কবর দিয়ে দেওয়া হবে, সেই কবরের ভেতরে কি আর প্রেমিকের এই গান শুনতে পাওয়া যাবে? আজকে যে এত প্রশংসা করছি, মরে গেলে ওই কবরের ভেতর শুয়ে শুয়ে কিন্তু এই প্রশংসা আর শুনতে পাবে না। ঠিক আছে? Nor in thy marble vault shall sound my echoing song. Then worm shall try that long preserved virginity. এবং তুমি যে এতদিন ধরে নিজের ভার্জিনিটি প্রিজার্ভ করে রেখেছো, ভার্জিনিটি কথাটার মানে হচ্ছে কুমারিত্ব। ঠিক আছে? যে গার্লস অফেন টেন্ড টু প্রিজার্ভ দেয়ার ভার্জিনিটি স্পেশালি টিল দে আর ম্যারিড। বাংলায় একটা খুব বিখ্যাত লাইন আছে যে এখন নয়, বিয়ের পরে। এর মানে দে আর ট্রাইং টু প্রিজার্ভ দেয়ার ভার্জিনিটি টিল দে আর ম্যারিড। নাও মেবি এই প্রেমিকা she wants to preserve her virginity till her death. তাই জন্য কবি বলছে যে তুমি যে এই ভার্জিনিটি, তোমার কুমারিত্বকে সংরক্ষণ করে রেখেছো, তুমি মরে যাওয়ার পর তোমার এই ভার্জিনিটিটাকে কে খাবে? ওই কবরের ভেতরের পতঙ্গ, কীট, যে ওয়ার্ম কবরের ভেতরে থাকবে, ওরা তোমার ভার্জিনিটিটাকে কুড়ে কুড়ে খাবে। তাই তুমি কি চাও? যে তোমার ভার্জিনিটির উপভোগ কারা করুক? ওই কবরের ভেতরের কীট পতঙ্গ তোমার ভার্জিনিটি উপভোগ করুক, নাকি তোমার প্রেমিক তোমার ভার্জিনিটি উপভোগ করুক? এরকম অসভ্য লোকজন। যাই হোক, then worm shall try that long preserved virginity. তুমি যখন মারা যাবে, তুমি যখন কবরের মধ্যে চলে যাবে, তখন এই যে দীর্ঘকাল ধরে রক্ষিত কুমারিত্ব, সেটা উপভোগ করবে ওই কীটরা। and your quaint honor turn to dust. এবং তোমার এই যে অদ্ভুত সম্মান, সেটা ধুলোয় পরিণত হবে। আচ্ছা, অদ্ভুত সম্মান ব্যাপারটা কি? ব্যাপারটা হচ্ছে এমন যে মানে এটা খুব একটা কমপ্লেক্স যদিও ব্যাপার, যে মানুষরা বলে যে মেয়েদের সম্মান নাকি তাদের ভার্জিনিটিতে। এটা হয়তো অনেকে শুনেছিস যে মেয়েদের, যে মেয়েটা কতটা পবিত্র সেটা ডিসাইড করা হয় ইদার শি ইজ আ ভার্জিন অর নট। এইখানে সুধামূর্তির একটা কথা, সুধামূর্তি খুব ফেমাস একজন রাইটার, সে বলেছিল যে হু হ্যাজ কেপ্ট দ্য উইমেন্স অনার ইনটু হার ভাজাইনা। এর মানে হচ্ছে যে একটা মেয়ের যে সম্মান, সেই সম্মানটা তার ভাজাইনাতে কে রেখেছে? একটা মেয়ের সম্মান তার ক্যারেক্টার। এবারে এই যে মেয়েটি, সে নিজের কুমারিত্বটাকে বজায় রেখেছে এবং এইটা তার কাছে খুব গর্বের বিষয়। তাই বলছে যে ইয়োর কুয়েন্ট অনার, তুমি যে নিজের কুমারিত্ব নিয়ে খুব গর্ব করো, সেই গর্ব ধুলোয় মিশে যাবে মৃত্যুর পর, যখন মার্বেলের ভেতরের এই কীটরা তোমার এই কুমারিত্বটাকে এনজয় করবে। Look,
দ্য গ্রেভস আ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস। আমি মানছি, আচ্ছা তার আগে একটা লাইন আছে, সেটা হচ্ছে অ্যান্ড ইউর কুয়েন্ট অনার টার্ন টু ডাস্ট অ্যান্ড ইনটু অ্যাশেস অল মাই লাস্ট। যে তোমার এই অদ্ভুত সম্মান তার ধুলোয় মিশে যাবে এবং আমার যে কামনা, তোমার প্রতি আমার যে কামনা, সেই কামনা ছাই হয়ে যাবে। অর্থাৎ না আমি এনজয় করতে পারবো, না তুমি চিরকালীন তোমার ভার্জিনিটিকে প্রিজার্ভ করতে পারবে। বেঁচে থাকা অবস্থায় তুমি তোমার ভার্জিনিটি প্রিজার্ভ করে নাও, মরে যাওয়ার পরে কীট পতঙ্গরা এনজয় করবে। এবং বেঁচে থাকাকালীন আমার যে লাস্ট, সেই লাস্টটা আমি এনজয় করতে পারবো না তোমার সাথে, বিকজ ইউ ওয়ান্ট টু প্রিজার্ভ ইউর ভার্জিনিটি। নাও আউট অফ ফ্রাস্ট্রেশন প্রেমিক বলছে দ্য গ্রেভস আ ফাইন অ্যান্ড প্রাইভেট প্লেস। আমি মানছি কবর একটা চমৎকার এবং ব্যক্তিগত স্থান, আমি মানছি কবর একটা চমৎকার আর ব্যক্তিগত স্থান, বাট নান আই থিঙ্ক ডু দেয়ার এমব্রেস। কিন্তু যতই চমৎকার স্থান হোক কবরের ভেতরটা, যতই ব্যক্তিগত স্থান হোক কবরের ভেতরটা, কবরের ভেতরে তার প্রেম করা যায় না, কবরের ভেতরে তার একে অপরকে জড়িয়ে ধরা যায় না। একটা কবরে তুমি একা আর একটা কবরে আমি একা, জীবনটাকে উপভোগ না করেই চলে যেতে হবে। আচ্ছা তাহলে তাহলে কি করা যেতে পারে? সলিউশন। Now therefore, while the youthful hue sits on thy skin like morning dew. আচ্ছা তাই শোনো, সলিউশন দিচ্ছি। এই যে এখন এখন যৌবনের রং, এই যে তুমি যৌবন মানে তুমি যুবক যুবতী, তো যৌবনের রং যখন তোমার ত্বকে রয়েছে, এখন তোমার ত্বকটা টান টান, স্কিনটা গ্লোয়িং, তো যৌবনের রং যখন তোমার ত্বকে সেই ভোরের শিশিরের মতো বসে আছে, and while thy willing soul transpires at every pore with instant fires, এবং আমি দেখতে পাচ্ছি তোমার আত্মা চাইছে, কি চাইছে? তোমার আত্মা চাইছে টু হ্যাভ ফিজিক্যাল ইন্টিমেসি উইথ মি। তোমার মন চাইছে, তবু তুমি তোমার মনকে বাধা দিয়ে রেখেছো, কিন্তু তোমার শরীরের ত্বকের প্রতিটা ছিদ্র দিয়ে যেন সেই ইচ্ছেটা বেরিয়ে আসতে চাইছে, কামনার আগুন তোমার শরীরের প্রত্যেকটা ছিদ্র দিয়ে বেরিয়ে আসছে, আমি সেটা বুঝতে পারছি। নাও লেট আস স্পোর্ট আস while we may। চলো তাহলে আমরা আমাদের জীবনকে উপভোগ করি, যতক্ষণ আমরা আমাদের এই যৌবন থাকবে ততক্ষণ চলো না আমরা আমাদের জীবনকে উপভোগ করি। এবারে এই লাভারের কাছে জীবনকে উপভোগ করা মানে কি? শুধুমাত্র ফিজিক্যাল ইন্টিমেসি, যে চলো যতক্ষণ আমি যুবক, যতক্ষণ তুমি যুবতী, চলো লেট আস হ্যাভ ইন্টিমেসি। নাও লাইক অ্যামোরাস বার্ডস অফ প্রে, আমরা কেমন ভাবে নিজেদের যৌবনটা উপভোগ করি? কামুক শিকারী পাখির মতো। এবারে কামুক শিকারী পাখি মানে ওই শিকারী পাখিরা ইন্টিমেসি করার সময় যেমন একে অপরকে জাপটে ধরে, ঠিক চলো আমরাও তেমন ভাবে একে অপরকে জাপটে ধরি, ধরে একে অপরকে ভালোবাসা প্রদান করি। rather at once our time devour than languish in his slow chopped power। কারণ এখন যদি আমরা কামুক শিকারী পাখির মতো একে অপরকে ভালো না বাসি, এখন যদি আমরা আমাদের যৌবনকে উপভোগ না করি, তাহলে সময় কি করবে? সময় ধীরে 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 আমাদেরকে চিবিয়ে গিলে নেবে। অর্থাৎ সময় আমাদের এই যে যৌবন, সেই যৌবনকে নষ্ট করে দেবে। দেখ আজকে আমরা যতটা ইয়াং, আজ থেকে 20-30 বছর পরে কি আমাদের মধ্যে আর এই ব্যাপারটা থাকবে? এই চার্মটা কি আর থাকবে? থাকবে না। তাই জন্য বলছে যে সময় আমাদের এই চার্মকে নষ্ট করে দেওয়ার আগেই চলো let us have intimacy, let us enjoy our life, let us enjoy a good sex, let us roll all our strength and all our sweetness up into one ball। চলো আমরা আমাদের শক্তি আর সমস্ত মিষ্টতাকে একত্রিত করি। আচ্ছা এইটার মানে কি? দেখ একটা ম্যান, একটা পুরুষ, সে কিসের প্রতীক? সে শক্তির প্রতীক। একটা নারী, সে কিসের প্রতীক? সেই মিষ্টতার প্রতীক। তাই বলছে চলো
আমরা আমাদের শক্তি আর নিষ্ঠতা দুটোকে এক করি। এর মানে কি? এর মানে যে চলো আমি তোমাকে এমব্রেস করি, তুমি আমাকে এমব্রেস করো, দুজনে একে অপরের সাথে যখন আলিঙ্গন করব তখন কিসের মিলন হবে? তখন শক্তি আর নিষ্ঠতার একটা মিলন হবে। চলো আমরা শক্তি আর নিষ্ঠতার মিলন ঘটাই ইনটু ওয়ান বল, একটা বলের মতো। and tear our pleasures with rough strike, চলো ভালোবেসে একে অপরকে ছিঁড়ে ফেলি। এবারে এটা বড্ড নটি নেসের দিকে এগোচ্ছে, ঠিক আছে? যে ইন্টিমেসি সেটা শুরু হয় স্লোলি অ্যান্ড দেন ইট শুড কি বলবো, মানে ইট কনভার্টস ইনটু ভেরি ডিপ প্যাশন। তো এইখানে বলছি যে চলো আমরা আমাদের স্ট্রেংথ আর সুইটনেসকে একটা বলে মিলিয়ে ফেলি, এবং তারপরে আমরা কি করি, আমরা ভালোবেসে একে অপরকে ছিঁড়ে ফেলি, অর্থাৎ আমরা খুব প্যাশনেটলি চলো একে অপরকে ভালোবাসি থ্রু দ্য আয়রন গেটস অফ লাইফ, এবং একে অপরকে খুব প্যাশনেটলি ভালোবেসে জীবনের যে লৌহদ্বার অর্থাৎ জীবনের যত বাধা সেই বাধাগুলোকে অতিক্রম করি। বাবা, দাস দো উই ক্যানট মেক আওয়ার সান স্ট্যান্ড স্টিল, দেখো এইভাবে যদিও আমরা আমাদের সূর্যকে স্থির রাখতে পারি না, যে যদিও আমরা খুব ভালো করে জানি যে সময় কারোর জন্য থেমে থাকবে না, সময় নিজের গতিতে চলতে থাকবে, yet we will make him run, তবুও আমরা কি করব, সময় নিজের মতো চলতে থাকুক কিন্তু আমরা একে অপরকে এনজয় করব। we will make the best of our time, সময়কে তো দাঁড় করাতে পারবো না যে সময়কে দাঁড় করিয়ে দিলাম, এখন আমি তোমার প্রশংসা করি তুমি আমার প্রশংসা করো, সময়কে কেউ দাঁড় করাতে পারবে না। তাই সময় নিজের বেগে চলুক আর আমরা নিজের বেগে চলি, আমরা একে অপরকে ভালোবাসি। তো এইখানেই আমাদের কবিতা শেষ হয়ে যাচ্ছে। কবিতার মূল বিষয়বস্তু খুবই সহজ, যে যদি অনেক সময় আর স্থান থাকতো তাহলে অনেক সময় ধরে তোমার প্রশংসা করতাম, অনেক সময় ধরে তোমার অপেক্ষা করতাম, কিন্তু অত সময় নই। আমি প্রতিদিন শুনতে পাচ্ছি যে সময় তার রথে করে আমাদেরকে তাড়া করছে, এবং ভবিষ্যতে কি পড়ে আছে তা আমরা জানি না। তুমি যে এতদিন ধরে নিজের ভার্জিনিটি প্রিজার্ভ করে রেখেছো, সেই ভার্জিনিটি তুমি যখন মার্বেল ভল্টের ভেতরে চলে যাবে সেই ভার্জিনিটি ওই পোকারা কুড়ে কুড়ে খাবে। তার থেকে বরং যখন এখন আমি যুবক তুমি যুবতী, আমাদের যৌবন রয়েছে, চলো লেট আস এনজয় আওয়ার লাইফ। So that's the end of the poem. I guess তুই বুঝতে পেরেছিস, right? Okay, that's all. Thank you.